সিনিয়র বউকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিচ্ছি, মাঝে মাঝে কাঁধে নাক ঘষছি। জান্নাত কেঁপে কেঁপে উঠছে আর রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে, এই হয়েছে আন্দা, বাকি যা হয়েছে সব ইতিহাস। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। 3 বছর আগের কথা। চলুন 3 বছর আগে ফিরে যাই। ভাইয়া আমাদের একটু জানালেন না? নিজেই তো জানতাম না। তৌফিক ও মিতুকে ট্রিট দিয়ে আমিও আমার ম্যাডাম বউ নতুন বাসায় উঠলাম। বাসার সব কিছু ঠিক করতে করতে রাত 10টায় তৌফিককে বিদায় দিলাম। অনেক ক্লান্ত থাকার কারণে সিনিয়র বউকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিচ্ছে, মাঝে মাঝে কাঁধে নাক ঘষছি। জান্নাত কেঁপে কেঁপে উঠছে আর রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে জান্নাতের দিকে ঘুরে জান্নাতের গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথেই দুজনে মিলে হারিয়ে গেলাম অজানা সুখের সাগরে। সেই অজানা সুখে কখন ঘুমিয়েছি মনেই নেই। পরের দিন রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। জান্নাত এবং আমি পাশাপাশি হেঁটে যাচ্ছি। সামনে এসে দাঁড়ালো জান্নাতের ভাই। জান্নাত, তোর সাথে কথা ছিল। হুসাইন, তুমি ক্লাসে যাও। ঠিক আছে, যাচ্ছি। কি বলবে বলো ভাইয়া? তুই ছেলেকে ডিভোর্স দিয়ে আমার সাথে বাসা চল। তা কখনোই সম্ভব না, কারণ হুসাইন আমার হাজবেন্ড। আমি এই বিয়ে মানি না। জুনিয়র একটা ছেলেকে বিয়ে। বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, সেই হিসেবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি যদি তোমার বোনকে একটু ভালোবেসে থাকো, তাহলে আর আমার বিয়ে ভাঙার কথা বলবে না। আমি তোর ভালোর জন্য বলছি বোন, তুই একটু বোঝার চেষ্টা কর। ওই ফকিনের বাচ্চা তোকে কিছু দিতে পারবে না। তোমার সাথে আমার আর কথা বলার ইচ্ছে নেই। ভালো থেকো, আর তোমার বাবা মার খেয়াল রেখো। কিছুক্ষণ পর জান্নাত অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছে। হঠাৎ দরজায় তৌফিক। ম্যাডাম হুসাইন। কি হয়েছে হুসাইনের? আপনার ভাই তার লোক দিয়ে হুসাইনকে মারছে। অন্যদিকে এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি বলেছিলাম? আমার বোনের পেছনে ঘুরতে নিষেধ করেছিলাম। এবার তোকে কে বাঁচাবে? ভাইয়া, হুসাইনকে ছেড়ে দাও। আজকে আমি ওকে ছাড়বো না। এই ছোট লোকের বাচ্চাকে মেরেই ফেলবো। তুমি যদি হুসাইনকে না ছাড়ো, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। জান্নাত একজনের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে। না জান্নাত, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। ভাইয়া, শেষবারের মতো বলছি, ছেড়ে দাও হুসাইনকে। জান্নাত, তুমি তোকে শেষ করার কে? হ্যাঁ, তুমি তো আমার জীবন। এটা শোনার পর চারিদিকের মানুষ অবাক চোখে তাকিয়ে জান্নাত ও হুসাইনের দিকে দেখছে। জান্নাতের ভাই আমাকে ছেড়ে দিল। দাঁড়াতে পারছি না, প্রচুর মেরেছে। সবার সহযোগিতায় হসপিটালে আসলাম। জান্নাতের দিকে চাওয়া যাচ্ছে না, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমার জন্য হয়েছে সব। হসপিটালে ট্রিটমেন্ট করানোর পর বাসায় আসলাম। শরীর ব্যথার কারণে খাওয়ানো, গোসল করানো, হাঁটাচলা করানো, এভাবেই কেটে গেল 1 মাস। আমি এখন মোটামুটি সুস্থ। প্রতিদিন বাড়িতে কথা বলি, কিন্তু জান্নাতের কথা বলবো ভেবেও বলতে পারি না। আজ বলবো ঠিক করে ফোন করলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। শোন, কাল থেকে তো রোজা শুরু। তুমি তো রাত জেগে পড়ো। যদি সমস্যা হয় তাহলে রোজা রাখতে হবে না। না আব্বু, রোজা রাখবো। যেটা ভালো হয় সেটাই কর। আব্বু, আমি যদি কখনো কোনো ভুল করে ফেলি, তখন তুমি কি আমাকে ক্ষমা করবে? আমার ছেলে কোনো ভুল করতে পারে না। আর যদি করে, দেখবো ভুলটা কাউকে কষ্ট দেওয়ার জন্য কিনা। আচ্ছা আব্বু, আম্মুকে দাও। আম্মু ও মরিয়মের সাথে কথা বলে ফোন রাখলাম রাতের খাওয়ার পরে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো। আচ্ছা, অ্যালার্ম সেট করছি। অ্যালার্ম সেট করলাম ভোর 3টায়। আমার একটা কথা ছিল। আমার সাথে কথা বলতে এত লজ্জা কেন আমার সিনিয়র বউ? হুম? আমার একটা জিনিস লাগবে। আবার তোমাকে দেওয়ার মতো মানি ব্যাগ, আমার জীবন আর ভালোবাসা ছাড়া কিছুই নেই। আমার মা, বাবা আর বোন লাগবে। সেটা আমি কোথায় পাবো? কেন? তোমার বাড়িতে গেলেই তো পাওয়া যাবে। বুঝতে পারছি, কিন্তু তোমাকে নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আগে আব্বু আম্মুকে বিয়ের কথা জানাই, তারা মানলেই নিয়ে যাব। আরেকটা জিনিস লাগবে। আবার কি লাগবে? আমার একটা বাবু লাগবে। কি? হুম। আমার সিনিয়র বউয়ের বাবু লাগবে? হুম। এখন না, আগে আমার পড়ালেখা শেষ হবে, তারপর প্ল্যানিং করে আমরা আব্বু আম্মু শোনার জন্য একজন অথবা 11জন প্লেয়ার নিয়ে আসবো। না, আমার প্রথম একজন, তারপরের আরেকজন, মানে 2জন হলেই হবে। ঠিক আছে, মাথা উঁচু করে একটা চুমু দিয়ে বললাম। আমার আদর লাগবে। আচ্ছা আসো, আগামী 1 মাসের আদর একসাথে দেব। অনেক আদর দিয়েছি। আদরে আদরে ভরিয়ে ঘুমিয়ে পড়লাম।
ভোর রাতে অ্যালার্মের শব্দে সেহরি খেয়ে রোজা রাখলাম ভার্সিটি যাওয়ার আগে। দাঁড়াও, ভুলে গেছো? আজ আমি রোজা, কিছু খাওয়া যাবে না। হুম। তবে কপালে চুমু দিয়ে খুশি মনে ভার্সিটি আসলাম। ক্লাস শেষে আমি তৌফিক মুনতাহা আপু মিলে আড্ডা দিচ্ছি। অনেকদিন পর বাড়ি থেকে মুনতাহা ভার্সিটিতে আসছে তাই। কিছুক্ষণ পর মিতু, হুসেন ভাইয়া ভাবি, কি হয়েছে জানাতের? মুনতাহা আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার বিয়ের কথা জানে না তাই। আমাদের ক্লাসে ভাবি অসুস্থ হয়ে পড়েছে। এক দৌড় দিলাম, সবাইকে ধাক্কা দিয়ে জান্নাতের হাত ধরলাম। তোমার কি হয়েছে? খারাপ লাগলে রোজা রাখতে নিষেধ করেছিলাম তো। কিছু হয়নি, প্রথম রোজা তাই একটু তৃষ্ণা বেশি পেয়েছে, তাই খারাপ লাগছে। চলো রোজা ভাঙবে। না, রোজা রাখবো। আচ্ছা চলো বাসায় যাবো। জান্নাতের হাঁটতে কষ্ট হচ্ছে দেখে কোলে তুলে নিলাম। কলেজের সবাই অবাকের চরম শিখরে পৌঁছেছে। এই ছেলে, জান্নাতকে তুমি কেন কোলে নিয়েছো? স্যার, জান্নাত তো হাঁটতে পারছে না তাই কোলে নিয়েছি। বুঝলাম, হাঁটতে পারতেছে না, তাতে তোমার কেন কোলে নিতে হবে? স্যার দেখতে তো পাচ্ছেন জান্নাত অসুস্থ। তাতে কি হয়েছে? নামাও, মেয়েরা নিয়ে যাবে জান্নাতকে। নামাবো না, আমি নিজেই নিয়ে যাব। একে তো মুখে মুখে তর্ক করতেছো, আবার ছাত্র হয়ে ম্যাডামকে কোলে তুলে নিয়েছো। নিচে নামাও বলছি। স্যার আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। কারণ কি? কারণ জান্নাত আমার বিয়ে করবো। স্যারের সাথে উল্টাপাল্টা কথা বলো, লজ্জা করে না? বেয়াদব জানি কোথাকার। স্যার আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ। এই ছেলে, তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ নাকি? জান্নাত আমার বন্ধুর মেয়ের, ও বিয়ে হয়েছে আর আমি জানবো না? স্যার বিশ্বাস করুন আমাদের বিয়ে হয়েছে। জান্নাতের বিয়ে হওয়ার কথা ছিল আমার ছেলের সাথে, আর ওর কিনা বিয়ে হবে তোমার মতো একটা 6 বছরের জুনিয়র ছেলের সাথে। স্যার জান্নাত আপুর সাথে হুসেনের বিয়ে হয়েছে। জান্নাত, তুমি বলো সত্যি কথাটা কি? এতক্ষণে জান্নাতের কথা বলার মতো সুস্থ। স্যার, হুসাইন যা বলছে সব ঠিক। 2 মাস পূর্বে আমার আর হুসাইনের বিয়ে হয়েছে। তোমার বাবা জানে এসব? হ্যাঁ, সব কিছুই জানে। ঠিক আছে, তোমরা যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। জান্নাতকে কোলে করে ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র ছেলেদের মুখ বাংলার পাস হয়ে গেছে, কেননা সবার ক্রাশ এখন আমার কোলে। আমার এক পা এখন চাঁদে, আরেক পা মঙ্গল গ্রহে আনন্দে। কোলে করেই সিনিয়র বউকে ভার্সিটি গেট দিয়ে বেরোচ্ছি, কিন্তু লজ্জাবতী বউ আমার বুকে মাথা লুকিয়ে আছে। রিক্সা করে বাসায় আসলাম। বাসায় আসার পরে জান্নাতকে খাটে রাখলাম। এখন ম্যাডামের শরীর কেমন লাগছে? এই, তুমি আমাকে ম্যাডাম কেন বলছো? আমরা তো ভার্সিটিতে না। আচ্ছা এখন কেমন লাগছে? আমার পিচ্চিবর আমার পাশে থাকলে আমার সব কিছুই ভালো হয়ে যায়। নামাজ পড়ে নাও, তারপর একটু ঘুমানোর চেষ্টা করো। তুমিও নামাজ পড়ে নাও। দুজনে নামাজ পড়ে আদর সহ হয়ে খাটে হেলান দিলাম। তারপর সিনিয়র বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আদরের বউ আমার গুটিসুটি মেরে আমার কোলের মধ্যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি অত্যাচারটা এনে করলো, হ্যাঁ, আমাকে পাওয়ার জন্য। কারেন্টে একটা বোম ছিল, সারাক্ষণ ঝাটকা দিত, এখন ফিউজ হয়ে গেছে। কপালে একটা ভালোবাসার পরশ দিলাম। অন্যদিন হলে কপালে নয়, গোলাপি ফুলের পাপড়ির উপর দিতাম, কিন্তু এখন তো রোজা, তাই দুধের স্বাদ ঘোলে মিটালাম। এই, তুমি আমাকে চুমু খেলে কেন? তুমি না রোজায় আছো? ঘুম ভাঙার জন্য একটা চুমুই যথেষ্ট। অভ্যাস হয়ে গিয়েছে কি না? চুমু খাইনি, দিয়েছি। দেবে কেন? রোজা ভেঙে যাবে তো। চুমু খেলে রোজা ভাঙে, দিলে রোজা ভাঙে না। তুমি কোন জায়গার মাওলানা? এত হাদিস কোথায় পাও? হাদিস বলার আগে সঠিক কিনা সেটা জানার চেষ্টা করো। এত বড় কথা, হ্যাঁ? আমাকে অপমান। আজকে হুজুরের কাছে জানতে হবে রোজা রেখে চুমু খাওয়া বা দেয়া যাবে কিনা। আমি আর থাকতে পারছি না, একটা মাস কিভাবে থাকবো? পিচ্চি লুচু একটা। ঠিক আছে, আমার একদিন সময় আসবে, তখন দেখবো কে লুচু আর কে ভদ্র। সেটা পরে দেখবে। এখন উজু করে নামাজ পড়ে বাহিরে যাও। বাইরে কেন যাবো? কারণ রেস্টুরেন্ট থেকে ইফতার নিয়ে আসবে। আজ বাসায় তৈরি করতে পারবো না, মনে হয় প্রথম রোজা, তাই জন্য এজন্য বেশি শরীর খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে? তোমার কিছু করতে হবে না, আমি এখনই যাচ্ছি। রেস্টুরেন্ট থেকে কিছু ইফতার নিয়ে বাসায় আসলাম। সব কিছু রেডি আমিই করলাম, জান্নাতকে কিচ্ছু করতে দিলাম না। রাতে অন্যদিনের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর বাড়িতে ফোন করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিলাম। এরপর সেহরি খেয়ে রোজা রাখলাম। প্রতিদিনের মতো আজও রিক্সা করে পাশাপাশি বসে ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ কোনো ভয় নেই। রিক্সা নিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেলাম। সবার চোখ আটকে আছে আমাদের দিকে, মানে সিনিয়র বউ ও পিচ্চি বউয়ের দিকে। সবার চোখে ফাঁকি দিয়ে জান্নাত অফিস রুমে এবং আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢোকার পর সবার নজর আমার দিকে। মনে হয় একদিনের সেলিব্রিটি হয়ে গেছি, যেভাবে সবাই ড্যাব ড্যাব করে দেখছে।
মনে হয় খেয়েই ফেলবে। ক্লাস কম থাকার কারণে আমিও তৌফিক ক্যাম্পাসে বসে আছি জান্নাতের অপেক্ষায়। কখন শেষ হবে ম্যাডামের ক্লাস? কিছুক্ষণ পর জান্নাত আসলো। হুসাইন, তুমি বাসায় চলে যাও, আমি পরে যাব, একটু কাজ আছে। মনটা খারাপ হয়ে গেল। বিয়ের পরে প্রথম আমাকে ছাড়া একাই বাসায় যাবে। তুমি কাজ শেষ করো, আমি অপেক্ষা করছি। তোমাকে যেতে বলেছি, বাসায় যাও, আমি আমার কাজ শেষ করে চলে আসব। কি এমন কাজ যে আমাকেও বলা যাবে না? হ্যাঁ, জিজ্ঞেস করবো না? ও যদি বলতে না চায় কেন জিজ্ঞেস করবো? মনে মনে ভাবলাম, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, তুমি সাবধানে আসবে। যাও, আমি আসতে পারবো। জান্নাত চলে গেল। দোস্ত, তোদের ভেতরে কিছু হয়েছে? না, কিছুই হয়নি। আমার মনে হয় কিছু একটা হয়েছে যা আমাকে জানাতে চাস না। তেমন কিছুই হয়নি আসলে। না, কিছু না। জান্নাত আপুর কথায় কেমন রাগ দেখতে পেলাম। হয়তো কাজের চাপের কারণে মাথা গরম আছে তাই। তেমন কিছু তেমন কিছু না। চল বাসায় যাব। বাসায় আসলাম 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু জান্নাত এখনো বাসায় ফিরছে না। এজন্য চিন্তা হচ্ছে। মনে একটাই ভাবনা, গতকাল রাতের জন্য রাগ করেনি তো? অনেকক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ একটা গাড়ি এসে বাসার সামনে দাঁড়ালো। দেখলাম জান্নাত গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে হাত নেড়ে বিদায় জানালো, কিন্তু কাকে বিদায় জানালো দেখতে পারলাম না। জান্নাত রুমে আসলো। এত লেট করলে কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যে আমাকে বলা যায় না? গাড়ি করে কে নিয়ে গেল? মনে মনে বললাম। যাও, ফ্রেশ হয়ে আসো, ইফতারের সময় হয়ে গেছে। তুমি ইফতার করো, আমি রোজা ভেঙে ফেলেছি। তোমার শরীর খারাপ, তুমি ঠিক আছো তো? একদম পারফেক্ট আছি, টেনশন করতে হবে না। রোজা ভেঙে ফেলেছে তাতে কি? ফ্রেশ হয়ে আসো, একসাথে ইফতার করবো। তোমাকে করতে বলেছি, তুমি করো। একা ইফতার করে নামাজ পড়ে জান্নাতকে নামাজ পড়তে বললাম। কোনো কথা না বলে জান্নাত নামাজ পড়ে নিল। একসাথে রাতের খাবার খেয়ে পড়তে বসলাম। ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? মরিয়ম, আম্মু, নানু কেমন আছে? নানু এখন আমাদের বাড়িতে থাকে। মরিয়মের একা থাকতে অসুবিধা হওয়ার কারণে। সবাই ভালো আছে। ঈদের তো বেশি দিন বাকি নেই। তা বাড়ি আসবে কোন দিন? আব্বু, এ বাড়িতে বাড়ি যাবো না, সামনেই। আমি কিছু শুনতে চাই না। ভার্সিটি বন্ধ হলেই বাড়ি চলে আসবে। আব্বু বোঝার চেষ্টা করেন। আমি না হয় বুঝলাম, মরিয়মকে কে বোঝাবে? দেখি কি করা যায়। ঠিক আছে, এখন রাখি, পর। আমি বাড়ি গেলে জান্নাত কোথায় থাকবে? একা রেখে যাবে না। একা রেখে তো যাওয়া যাবে না। মনে মনে বললাম। ঘুমাতে গিয়ে দেখলাম জান্নাত আগেই ঘুমিয়ে আছে। যারা আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসছে না, সে কিনা। আমি খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দিকে জান্নাত নড়াচড়া করছে, হয়তো ঘুম আসছে না। তাই আমি কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অ্যালার্মের শব্দে দুজনে উঠে সেরি খেয়ে রোজা রাখলাম। প্রতিদিনের মতো ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ আমার মনে হারানোর ভয়। পাশাপাশি রিক্সায় বসে কোনো কথা ছাড়াই ভার্সিটি পৌঁছে গেলাম। ক্লাস করে বের হয়ে জান্নাতের জন্য অপেক্ষা করছি, একসাথে বাসে যাওয়ার জন্য। হোসাইন, তোর মন খারাপ কেন? কোথায় মন খারাপ? থাক, বলতে হবে না। ম্যাডাম, ভাবি ক্লাস শেষ হতে হতে আমরা বাহির থেকে ঘুরে আসি। ম্যাডাম ভাবি? দেখে আসি জান্নাতের ক্লাস কখন শেষ হবে। যাও, রোমিও, চিনিও, জুলিয়েট কখন বের হয় দেখো। জান্নাতের ক্যাবিনের সামনে আসলাম, কিন্তু ক্যাবিনে তালা দেওয়া, তাই অফিস রুমে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম অনেক আগেই জান্নাত ক্লাস শেষ হয়ে গেছে। মন খারাপ করে মুন্তা আবুদের কাছে আসলাম। রোমিওর মন খারাপ কেন? ভাবি ছেড়ে চলে গেছে নাকি? কথাটা মনে আঘাত করলো। ওর ক্লাস অনেক আগেই শেষ হয়েছে, তাই বাসায় চলে গেছে। তাহলে তো কোনো বাধা নেই, চল আজকে ঘুরতে যাব। না, আমি বাসায় যাব। বাসায় যাবি মানে? আমাদের সাথে যেতে হবে। চল না ভাইয়া, অনেক মজা হবে। চল দোস্ত, তোর মনটা ভালো হয়ে যাবে। এক প্রকার টেনেই রিক্সায় উঠালো। রিক্সা গিয়ে পার্কের সামনে থামলো। পার্কে অনেকক্ষণ ঘুরে মুন্তাহাপুর বাজেটে আইসক্রিম ফুচকা খেলাম। সবার সাথে সময় কাটিয়ে এখন ভালোই লাগছে। হোসাইন, চল আজকে আমি ট্রিট দেবো। কিসের ট্রিট? পাওনা ট্রিট, এখন বুঝবে না। পাশের কফি শপে চোখ পড়লো। জান্নাত একটি ছেলের সাথে বসে আছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। কফি শপে জান্নাত একটি ছেলের সাথে বসে আছে। আমাকে না বলে একটা ছেলের সাথে দেখা করতে এসছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, এটাই সেই ছেলে যে আমাকে ফলো করতো অনেকদিন যাবৎ। জান্নাতের সাথে ছেলেকে যাতে তৌফিক, মিতু, মুন্তাহাব না দেখে অন্যদিকে নেওয়ার জন্য। মনে হাজার কষ্ট জমা রেখে। তৌফিক, তুই তো কিপটে জ্ঞান। কিপটা মানে? মানে তুই তো জানিস আমরা তোর মতো রাখোস না। আমি রাক্ষস? এত কিছু খাওয়ার পরে তোর ট্রেটের কিচ্ছু খেতে পারবে না। খেতে হলে আমাদের রাক্ষস এবং রাক্ষসী হতে হবে। ট্রিটের কথা আগে বললেই পারতো, তাহলে কম খেতাম। খরচ কমানোর জন্য শেষ পর্যন্ত দুর্নীতি করলি। হ্যাঁ, যা করি তা তো গ্রামের বিয়ের সাথে মিলেই যায়। তুই এত গিফটটা, তোকে আবার বন্ধু বলতেও আনন্দ লাগে, থুকু কষ্ট লাগে। হুসেন গ্রামে বিয়ের সাথে কি মিলে যায়? আর বলো না আপু, গ্রামের বিয়েতে বরপক্ষ আসলে বিভিন্ন প্রকার শরবত খাইয়ে খাইয়ে পেট ভরিয়ে ফেলে, তারপর বরপক্ষ কিছুই খেতে পারে না।
ভাইয়া কি কি শরবত খাওয়ায়? যেমন রুয়াবজা, লেবুর শরবত, ইসবগুল, শেষের ট্যাঙ্কের থুকু হলুদ শরবত খাওয়ায়। আজ তৌফিক সেরকম করলো, শালা গিফটুস। মনে হাহাকার দূর করার জন্য কথার ভিতরে ডুবে থাকতে চাই, কিন্তু মন তো মানে না। রেডি থেকো। শালা তোর জন্য আমার হলুদের শরবত খেতে হবে। তুই আমার দোস্ত নাকি দুশ্মন? আমি আবার কি করলাম? শালা তুই যে বুদ্ধি দিলি তা মিতু ডায়েরিতে লিখে রাখবে, যাতে ভুলে না যায়। তারপর বিয়ের সময় আমাকে হলুদের শরবত খাওয়াবে। টেনশন করিস না, তোর মতো গিফটের সাথে আমার বোনের বিয়ে দেবো না। তাহলে ট্রিটের কি হবে? তোর তুলে রাখা ট্রিট এবার পকেটে রাখ, আমার বাসায় যাই। মন্দাবু চলো। চোখের পলক পড়লেই দেখছি জানাত একটা ছেলের সাথে বসে আছে। এ জায়গায় বেশিক্ষণ থাকলে মনের কান্না চোখে চলে আসবে, তাই পালিয়ে বাসায় যাচ্ছি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, এখন তো বাসায় যাই, তাছাড়া জানা টেনশন করবে। ঠিক আছে, সাবধানে। বাসায় আসতে আসতে 8:30 বেজে গেছে, জানাত এখনও বাসায় আসেনি। আমি কোনো ভুল করলাম না তো? জানাত আমাকে অ্যাভয়েড করছে কেন? হ্যাঁ, নিজের অজান্তেই চোখের জল বুক ভিজে যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, জান্নাতের করা অত্যাচারগুলো মনে করছি। না, ওগুলো কোনো অত্যাচার ছিল না, ওগুলো তো ভালোবাসা। এখন কেন ভালোবাসার খুঁজছিলি নেই? হ্যাঁ, তবে কি জান্নাত অন্য কাউকে ভালোবাসে? মনে মনে গাড়ির হর্নের শব্দে ভাবনার জগৎ থেকে ফিরে নিচে তাকালাম। গতকালকের মতো আজও জান্নাতকে বাসার সামনে নামিয়ে দিল। আজ গাড়ির লোকটা বাইরে বের হয়ে বিদায় জানালো। লোকটি অন্য কেউ নয়, কফি শপের সেই ছেলেটি। কলিং বেলের শব্দে দরজা খুলে দিয়ে ওয়াশরুমে গেলাম, যাতে জান্নাত চোখের পানি দেখতে না পায়। ওয়াশরুম থেকে বের হয়ে, জান্নাত তোমার তো লেট হলো কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যে এত রাত হলো? ভার্সিটিতে কাজ ছিল। ও, শেষ পর্যন্ত আমার সাথে মিথ্যে কথা বললে? হ্যাঁ, আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? না যেতে তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমার একটা মিথ্যে কথা আমার হৃদয়ের রক্তক্ষরণ শুরু করলো। মনে মনে মন খারাপ থাকা সত্ত্বেও দুজনে মিলে রান্না করলাম। রান্না শেষে আমি রুমে এসে শুয়ে পড়লাম। হুসাইন, খেতে আসো। খাবো না, ক্ষুধা নেই। কেন, তোমার শরীর খারাপ নয় তো? না না, ঠিক আছে। আমার মনে তো ভালোবাসার ক্ষুধা। অন্যদিন ওরা জোর করে খাইয়ে দিত, কিন্তু আজ কেন? ভাবনার ছেদ ঘটিয়ে জানাত পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। জড়িয়ে ধরে ঘুমানোর নেশা হয়ে গেছে, তাই কোনো কথা না বলে কষ্ট লুকিয়ে আমিও জানাতকে জড়িয়ে ধরলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। জানাত, ওঠো জানাত। আর একটু। অন্যদিন হলে চমু দিয়ে ঘুম ভাঙাতাম, কিন্তু আজ অনেক দ্বিধাদ্বন্দ্বের হাতছানি। ওঠো, বেশি সময় নেই। না দিলে উঠবো না। কি দেব? তুমি তো তোমাকে আদর করার অধিকার কেড়ে নিচ্ছ। আমি তোমার খুনসুটি অনেক মিস করি। এখানে দিবে। কপালে ভালোবাসার পরও শিখে দিলাম। ওখানে দিলে কেন? রমজান মাস শেষ হোক, তারপর দিব। সেহরি খাচ্ছি, জানাত এটা সেটা উঠিয়ে দিচ্ছে, ভালো লাগছে। অনেকদিন পর জানাতের কাছ থেকে কেয়ার পেয়ে মনে মনে একটা প্রশ্ন আসছে, হঠাৎ এত কেয়ার করছে কেন? না, আর আমি কেন জানাতকে সন্দেহ করছি? ওর মতো স্বাধীনভাবে চলুক, আমি কেন ওর স্বাধীনতা সন্দেহের বীজ বপন করব? আমি তো জানাতকে ভালোবাসি, এখন থেকে যা করতে চাই তাই করতে দেব। সেহরিকে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটিতে যাচ্ছি, কিন্তু আজ জান্নাত আমার হাত আঁকড়ে ধরে আছে। ভার্সিটি আসার পর হাত ছেড়ে দিয়ে ক্লাস শেষে অপেক্ষা করতে বলে চলে গেল। ক্লাস শেষে অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু জান্নাতের সন্ধান নেই। বিরক্ত হয়ে জান্নাতের ক্যাবিনের সামনে গেলাম। কেউ একজন ভেতরে আছে, যার সাথে হেসে হেসে কথা বলছে। তুমি নাকি পিচ্চি ছেলেকে বিয়ে করছো? হ্যাঁ করেছি, তাতে কি? তোমার তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। ছিল, কিন্তু এখন সম্ভব না। কেন সম্ভব না? চাইলেই হয়। তুমি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। জান্নাত চুপ করে আছে। তাহলে কি বড়দের সম্মতির লক্ষণ? মনে মনে কেবিনের বাইরের ছায়া দেখে সেদিকে তাকিয়ে চুপ করে আছে। বাহিরে কে? ম্যাডাম, আমি। ঠিক আছে, অপেক্ষা করো। জানো তো লোকটির সামনে আমার পরিচয় কেন দিল না? আমি কি এতটাই অযোগ্য? এমনিতেই টেনশনের উপরে মাথা ব্যথা, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি। একটা শব্দ হলো, আমি নিচে পড়ে যাওয়ার শব্দ। চোখ খুলে নিজেকে বাসা আবিষ্কার করলাম। জান্নাত মাথার কাছে বসেছিল। তোমার শরীর এখন কেমন লাগছে? আহ, আমার কি হয়েছিল? তুমি ভার্সিটিতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ও, কি হয়েছিল তখন? একটু মাথা ব্যথা করছিল, তাই হয়তো পড়ে গিয়েছি। এভাবেই জান্নাতের কেয়ার করা, অবহেলা করা এর মাঝেই চলছিল। আজ শুক্রবার, জান্নাত আমি দুজনেই বাসায়। আজ মাথা ব্যথার পরিমাণ বেশি, তাই কিছু না বলে শুয়ে রইলাম। এই, তোমার শরীর খারাপ? তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে। চলো ডাক্তারের কাছে যাব। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলল অতিরিক্ত টেনশন এবং ডিপ্রেশনের কারণে মাথা ব্যথা করছে। কিছু ওষুধ দিল, সাথে চশমা দিয়ে চাষ ফিস বানিয়ে দিল। বাসায় আসার পর রেস্ট নিলাম। বিকেলে শরীর মোটামুটি সুস্থ। হুসাইন, আমি একটু বাহিরে গেলাম।
যে আমাকে ছাড়া কোথাও যেত না, সে আজ একা বাইরে যেতে চায়। আচ্ছা যাও, তবে সন্ধ্যার আগে চলে আসবে। আসবো? হায় রে দুনিয়া, যে মেয়ে আমাকে ভালোবেসে বাবা মাকে ছেড়ে চলে আসলো সেই কিনা সব ভুলে যাচ্ছে। হ্যাঁ, মনে মনে ভাবলাম। সন্ধ্যার পর জান্নাত বাসায় আসলো, কিন্তু আজ অন্যদিনের চেয়ে খুশি। তোমাকে না বললো সন্ধ্যার আগে বাসায় আসতে? তুমি সন্ধ্যার পরে আসছো, কারণ কি? হ্যাঁ, কি কারণ? এই প্রথম জান্নাতকে ধমক দিলাম। আসলে একটু লেট হয়ে গেছে, আর হবে না। তুমি কি চাও আমি তোমাকে প্রতিদিন ধমক দেই? জান্নাত মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সব কিছু নিয়মকানুন থাকা দরকার। এটা ভেবে দুপুরে সিদ্ধান্ত নিয়েছি জান্নাতকে শাসন করতে হবে, যাতে জান্নাতকে হারাতে না হয়। রাতে জান্নাতকে ডেকে নিজে হাতে খাইয়ে দিলাম এবং আমি খেলাম। রাতের ঘুমানোর সময় আমি নিজে থেকে জান্নাতকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে চুলের ঘাড় নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে রিক্সায় ভার্সিটি যাচ্ছি। এখন থেকে ক্লাস শেষ হলে তাড়াতাড়ি বাসায় চলে যাব, ঠিক আছে? হুম। ধমক খাওয়ার পর ছোট ছোট শব্দে কথা বলে, মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে মনে মনে। ক্লাস শেষে ক্যাম্পাসে অপেক্ষা করছি, কিন্তু ম্যাডামের আসার নাম নেই। তাই পিয়ন দিয়ে জান্নাতের ক্যাবিন খুলে সেখানে বসলাম। সবাই জানে আমি জান্নাতের হাজব্যান্ড, তাই সুযোগ কাজে লাগালাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো? না কিছু না। হুসাইন, আমার সাথে একটা পার্টিতে যেতে হবে। ঠিক আছে, কখন যেতে হবে? জান্নাতের কোনো আবদার অপূর্ণ রাখি না, তাই রাজি হয়ে গেলাম। বিকেলে যাব। না, ইফতার করে তারপর। আচ্ছা। যথাসময় পার্টিতে উপস্থিত হলাম। রোজা থাকার কারণে ইফতার করে পার্টিতে যোগ দিলাম। পার্টিতে জান্নাতের পরিবার, প্রিন্সিপাল স্যারের পরিবার সবাই আছে। জান্নাতের বাবা এবং ভাইকে সালাম দিলাম, কিন্তু সালাম নিল না। মনে মনে একটা প্রশ্ন, এরা হিন্দু নয় তো? হ্যাঁ, বর্তমানে হিন্দুদের সালাম দিলে সালামের জবাব দেয়। হুসাইন, এই আমার ছেলে শাফিন। আমি তো অবাক, এটাই সে ভার্সিটির লোকটা। হ্যালো, আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। শাফিন এই হলো জান্নাতের হাজবেন্ড। আই সি। হ্যালো, আই এম শাফিন আহমেদ। নাইস টু মিট ইউ। হ্যাভ এ গুড ডে। ভাবের ছেলে, আংরেজি ফোটায়। কিছুক্ষণ মাইকের অ্যানাউন্সমেন্টে শুনে স্টেজের দিকে চোখ গেল। এঙ্গেজমেন্ট পার্টিতে সেই ছেলে যে আমাকে ফলো করতো, আমার আত্মা বের হয়ে যাওয়ার অবস্থা। আজ আমি জান্নাতকে হারিয়ে ফেলবো না তো? জান্নাত সেই ছেলেটার পাশে দাঁড়িয়ে আছে। লেডস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র ছেলে আফিফ মেহমুদের সাথে আমার বন্ধু মেয়ে জান্নাত জানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। হাই পৃথিবী, নিজের বউয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে আসলাম, তাও তার ইচ্ছে। মনে মনে আগামী শুক্রবার বিয়ের আয়োজন করা হবে, আপনারা আমন্ত্রিত। পাশাপাশি বিয়ে কার্ড পৌঁছে দেওয়া হবে। কি করব আমি? জান্নাত খুব হাসি খুশি, সাথে জান্নাতের পরিবার। কি করে জান্নাত আমার সাথে ভালোবাসার অভিনয় করলো? হ্যাঁ, জান্নাতের খুশির জন্য আমি সব কিছু করতে পারি। ও যদি চলে যায়, আমি কোনো বাধা দেবো না। প্রচুর কাঁদতে ইচ্ছে করছে। কাঁদে নাকি এই কষ্টগুলো হালকা হয়। মনের কান্না, মনের কষ্ট যদি কাউকে দেখাতে পারতাম, তাহলে সবাই বুঝতো আমি জান্নাতকে কতটুকু ভালোবাসি। কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুমি কিছু খেয়েছো? না, কিছু খাবো না, আবার খিদে নেই। কোনো খাবার আমার মুখ দিয়ে নামবে না। তোমার শরীর খারাপ লাগছে, বাসায় যাবে? না, আমি একদম ঠিক আছি, তবে বাসায় যাব। এত কেয়ার করো কিন্তু মনটা বুঝলে না, নাকি বোঝার চেষ্টা করো না? হ্যাঁ, মনে মনে বললাম। একটু পর পার্টি শেষ হবে, তখন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, কষ্ট নিয়ে আমি থাকতে পারবো। রাতে আমি ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে অন্য রুমে যাচ্ছি। এই তুমি কোথায় যাচ্ছ? পাশের রুমে যাচ্ছি। আজ থেকে আমি ওই রুমে ঘুমাবো। পাশের রুমে কেন? কোনো কেন নেই, আজ থেকে আমি ওই রুমে থাকবো। অন্য রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো। কিছু বলবে? আমি এখানে ঘুমাবো। কেন? কিছুদিন পর তো চলে যাবে, আমাকে ছাড়া ঘুমানো অভ্যাস করো। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? এত কিছু হওয়ার পর অভিনয় করছো? হ্যাঁ, কে অভিনয় করছে? কেন? কেন? তুমি আমাকে বললেই আমি চলে যেতাম, তাহলে কেন এত অবহেলা, কেন এত অভিনয়? হ্যাঁ, কি বলছো? কাঁদছো কেন? অস্বীকার করতে পারবে? কিছুদিন যাবো তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ না? হ্যাঁ, অস্বীকার করতে পারবে আজ তুমি এঙ্গেজমেন্ট করোনি? তুমি আসলেই আমার পিচ্চি বর, কিছুই বোঝো না। মানে আমি কি বুঝি না? আজ কার সাথে কার এঙ্গেজমেন্ট হয়েছে? ওই ছেলেটা মানে আবিব মেহমুদের সাথে তোমার? বোকা বাবু, এঙ্গেজমেন্ট হাতে দেখেছো? না, তখন তো আমি বাইরে চলে আসছি। অ্যানাউন্সমেন্ট শুনছো কি বলছে? এক বয়স্ক লোক বললেন আমার ছেলে আফিফ মেহমুদের সাথে আমার বন্ধুর মেয়ে জান্নাত জাহানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। তাহলে আমার সাথে এঙ্গেজমেন্ট কিভাবে হলো? তাই তো হয়েছে। আমার পুরো নাম কি? কেন? মোসাম্মদ জান্নাতুল মামা। তাহলে এঙ্গেজমেন্ট হয়েছে কার সাথে? তোমার সাথে, থুকু জান্নাত জাহানের সাথে। বারবার থুক্কু বলে মাপ পাবে। আজ তোমাকে ছাড়ছি না, আজ তোমাকে বোঝাবো আমি কি জিনিস। কামড় দিলে কেন?
এটা আমাকে ভুল বোঝার শাস্তি। তাই বলে কামড় দেবে? দেখো রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল, কিন্তু এখনো জান্নাত আমার উপরে শুয়ে আছে। আমাকে এত এড়িয়ে চলে কেন? কোথায় এড়িয়ে চললাম? এই যে রোজার শুরু থেকে। তাহলে শোনো, আরিফ আমার ফুফাতো ভাই, তোমার আমার বিয়েতে অনেক সহযোগিতা করেছে। তাই আমি জান্নাত জাহানের আফিফের সাথে মিলানোর জন্য আফিফের সাথে দেখা করতাম। তাছাড়া কি সহযোগিতা করেছে? যেমন তোমাকে ফলো করা, কি করো, কোথায় যাও, কোথায় থাকো ইত্যাদি, এবং তোমাকে কিডন্যাপ করা। সবকিছুর পিছনে কলকাঠি তাহলে তুমি নিয়েছ? আমি তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। বুঝলাম। এখন বলো তোমার তাছাড়াটা কি? তাছাড়া রোজার পর থেকে আমার পিচ্চি বরটা একটুও আমার সাথে বউ বউ খেলেনি, একটু আদর করেনি। তাহলে আসো একটু আদর করি। তুমি তো বললে রোজার ভিতরে। হুজুরের সাথে আমি দেখা করে সবকিছু জেনেছি। রাতে আদর করলে কোনো অসুবিধা নেই। সকালে ক্রিং ক্রিং। হুসেইন ওঠো, আর কত ঘুমাবে? রাতে তো একটু ঘুমাতে দাও নেই, এখন একটু ঘুমাই। পরে ঘুমাও, আব্বু ফোন করেছে। এত সকালে আব্বুর ফোন? আল্লাহ জানে আবার কি হলো। আগে কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তা তুমি আসবে কোন দিন? 3 দিন পর ভার্সিটি বন্ধ হবে, তারপরের দিন রওনা করব। সাবধানে এসো। ঠিক আছে আব্বু। আর একটা কথা, তাড়াহুড়ো করবে না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আচ্ছা আব্বু, রাখি। আল্লাহ হাফেজ। পাশাপাশি জান্নাত সব কথা শুনছিল। তুমি বাড়ি গেলে আমি থাকবো কিভাবে? কেন একা থাকবে? তা না হলে আফিফ ভাই তো আছেই, টুকু। আবার থুক্কু? আজ তোমার থুক্কুর বংশ নির্বংশ করব। কিন্তু আমি রোজা, কোনো রোমান্স করতে পারবো না। তবে মার বন্ধ করলে তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে পারি। সত্যি বলছো? কপালে ভালোবাসা পরশ দিয়ে। আব্বু আম্মু বাড়ির সবাই কি মেনে নেবে? প্রথমে একটু রাগ করবে, কিন্তু পরে ঠিক মেনে নেবে। তাই যেন হয়, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি পাশে আছি তো। ভার্সিটি আসতে দিতে 2 দিন কেটে গেল। আজ ভার্সিটি ছুটি হবে, রিক্সা যাচ্ছি। ক্লাস শেষে সোজা আমার ক্যাবিনে চলে আসবে। এত জরুরি তলব কেন? তোমাকে নিয়ে এক জায়গায় যাব। ক্লাস শেষে পিয়ন দিয়ে জান্নাতের ক্যাবিন খুলে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো। চলো এখন যাওয়া যাক। তা কোথায় যাওয়া হচ্ছে? বাহিরে যাব। আমার সাথে যাওয়া যাবে? আজ না শাফিন, আমাদের জরুরি কাজ আছে। ঠিক আছে। হুসেন চলো, লেট হয়ে যাচ্ছে। আজ আমি অনেক খুশি। কফিন অথকো শাফিনের সামনে আমাকে গুরুত্ব দেওয়ার জন্য। চলো যাই। ভার্সিটি গেট থেকে বের হয়ে জান্নাতের বলা জায়গায় মানে একটা শপিং মলের সামনে আসলাম। আব্বু আম্মু মরিয়ম নানুর সাথে জান্নাতও নিজের জন্য শপিং করলাম। এবার চলো, অনেক কিছু কিনতাম। সবার জন্য আরো শপিং করব। আরও আমার কাছে বেশি টাকা অবশিষ্ট নেই। তাতে কি, আমি দেব। তুমি টাকা পাবে কোথায়? তোমার সিনিয়র বউ ভার্সিটির ম্যাডাম, তা ভুলে যাচ্ছ? তোমার থেকে আমি টাকা নেব না। আমার সব কিছুই তোমার, নেবে না মানে নিতে হবে। শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য 2টো করে সেট শপিং করলো। শপিং করে বাসায় আসলাম। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন বিকেলে বাসে করে যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল বউয়ের সাথে বাসের সিটে বসে রোম্যান্স করতে করতে বাড়ি যাব। মধ্যরাতে ঝড় বৃষ্টি শুরু হলো। জান্নাত ভয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁপছে। মরণের ভয় সকলের আছে, তাই সময়ের কাজ সময় করুন মানে ইবাদত। সকাল 7টার সময় মেহেরপুরে পৌঁছালো বাস। বাস থেকে নামতেই 7:30। বাইরে এসে একটি অটো রিজার্ভ করলাম। নতুন বউ বলে কথা। অটোতে ওঠার পরে হুসেন, আব্বু আম্মু আমাকে মেনে নেবে তো? আমার সিনিয়র বউ দেখতে কোন দিক দিয়ে অসুন্দর যে পছন্দ করবে? আমি একদম সুন্দর না। আগে বাড়ি যাই, তারপর দেখা যাবে। বাড়ি আসার পর সবার মুখে একটাই প্রশ্ন, আমার সাথে মেয়েটিকে। আমার উত্তর পরে বলবো। এখন বাসায় যাই। বাসার গেট খোলা থাকার কারণে ভিতরে ঢুকলাম। ভাইয়া, আম্মু, ভাইয়া এসেছে। আব্বু আম্মু নানু কোথায়? আপু বাহিরে গেছে, আম্মু রান্নাঘরে, আর নানু আমার রুমে। বড় বাসা আসলাম সরাসরি আটাক থেকে মনে মনে। ভাইয়া, ইনি কে? আমি তোমার ভাবি। ভাবি? আমার নানা ভাই আছে। হ্যাঁ নানু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মেয়েটাকে? তোমার সতীন। কি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি নানা ভাই? কে বিয়ে করেছে মা? কে আবার? তোর গুণধর ছেলে হুসাইন? মা যা বলছে তা কি ঠিক? আম্মু আসলে আমাদের জানালেই তো পারতি, আমরা কি তোর অমতে কিছু করতাম? আম্মু, সব দোষ আমার। আমি জোর করে রাজুকে বিয়ে করেছি। মরিয়ম, হ্যাঁ মরিয়ম। হ্যাঁ হ্যাঁ নানু। অবাক হয়ে জান্নাতকে দেখছিল। আমার সতীনকে নিয়ে হুসাইনের রুমে যা। ভাবি, আমার সাথে আসো।
জান্নাতকে নিয়ে মরিয়ম ভিতরে গেল। হুসাইন, আমরা না হয় মেনে নিলাম, কিন্তু তোর আব্বু? তারপর আম্মু ও নানুকে সব বললাম। দুপুরে আব্বু আসার পর আম্মু ও নানু আব্বুকে বলছে, শোনো, ছেলে একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? বাবা, মাথা কি ভুল করেছে সেটা তো শুনি, তারপর মাথা গরম থাকবে নাকি ঠান্ডা থাকবে দেখবো। হুসাইন, কতক্ষণ যাবত দেখছি হুসাইন, ভুল সবার মাথায় কি চলছে? হুসাইন বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। কি? একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় আগে কথাগুলো শোনো। কি আর শোনার বাকি আছে? যে ছেলে কাউকে না জানি বিয়ে করে সে ছেলেকে আজই আমার বাড়ি থেকে বের করে দিব। এতে হুসাইনের কোনো দোষ নেই। মেয়েটি হুসাইনের থেকে 6 বছরের বড়। তারপর নানু আব্বুকে সব ঘটনা বিস্তারিতভাবে বলল, আমি যেভাবে বলেছি। সিনিয়র মেয়ে হয়ে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করেছে, ছি! যে মেয়ের রুচি এত খারাপ সে মেয়েকে আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না। চুপ করে আর দরজার পাশে থাকতে না পেরে আব্বুর রুমে আসলাম। আব্বু, তুমি এসব কি বলছো? জানাত এখন আমার বিয়ে করবো? আমি এই বিয়ে মানি না। জানো তোর বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে এসছে। যে মেয়ে বাবা মাকে ছেড়ে আসতে পারে সে কতটা ভালো তা তো বোঝাই যাচ্ছে। আব্বু, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, এক্ষুনি এই মেয়েকে তার বাবা মার কাছে দিয়ে আসো। তা কখনো সম্ভব না। আমি জান্নাতকে ভালোবাসি। তোমার লজ্জা করে না এসব বলতে? তাও একটা সিনিয়র মেয়েকে নিয়ে যে কিনা তোমার থেকে 6 বছরের বড়। করে না লজ্জা, কারণ জান্নাত আমরা বিয়ে করবো। এক্ষুনি ওই মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দাও। জান্নাত বের হয়ে গেলে আমিও চলে যাব। যাও, বের হও, দেখবো টাকার প্রয়োজন হলে ঠিকই চলে আসবে। আম্মু নানু মরিয়ম অনেক কেঁদেছিল আমি যাতে ঈদ না করে বাড়ি থেকে না আসি। সকালবেলা ত্যাগ করে চলে আসলাম। ঢাকায় আসতে আসতে সকাল 8টা। ভালোবাসার খুনসুটি, হাসি, অত্যাচার, অভিমান সবকিছু জান্নাত থেকে হারিয়ে গেল। আম্মু নানু মরিয়ম ফোনে অনেক কান্না করেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। অতিরিক্ত কান্নার ফলে জান্নাত মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। জান্নাত এভাবে আর কান্না করবে না। আমি কি করব? আমি যে আর বলতে পারলো না, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। হসপিটালে ভর্তি করলাম। অনেকক্ষণ ডাক্তার পরীক্ষা করে বাইরে আসলো। ডক্টর মিটি মিটি হাসছে। কি হয়েছে ডক্টর? জান্নাত ঠিক আছে তো? টেনশন কম করতে হবে, রুটিন মেনে চলতে হবে, তাহলে দুজনেই ভালো থাকবে। দুজন মানে? দুজন মানে খুশির সংবাদ, আপনি বাবা হচ্ছেন আর আপনার ওয়াইফ মা। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর কিছু না বলে একরকম দৌড়ে জান্নাতের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি চাইছিলাম পড়ালেখা শেষ করে বাচ্চা নেব, কিন্তু ভুলবশত হয়ে গেল। তাই জান্নাতের উপর রাগ করলাম না। বাচ্চাটাই হয়তো জান্নাতের মন ভালো করা ওষুধ হয়ে উঠবে। হসপিটাল থেকে বাসায় আসলাম। জান্নাত এখন থেকে আর কান্না করতে পারবে না, মন খারাপ করে রাখতে পারবে না। রুটিন অনুযায়ী চলতে হবে, নয়তো বাবুর ক্ষতি হবে। আমি বাবুর জন্য সব করব। ভালোবাসা, আদর, অনুভূতি কেয়ার করতে করতে বাবু আসার সময় ঘনিয়ে আসলো। জান্নাতকে হসপিটালে ভর্তি করা হলো। জান্নাতের ইচ্ছে ছিল জান্নাতের মা যেন ওর পাশে থাকে। পারলাম না। না পেল মা বাবার ভালোবাসা, না পেল শ্বশুর শাশুড়ির ভালোবাসা। সেদিকে জান্নাত লুকিয়ে কাঁদে। আজ কান্নার গতি অনেক বেশি। সব মনে পড়ে গেছে হয়তো। জান্নাতের ছেলে হলো, আমি এখন পিতা হয়ে গেলাম। আর ওই গিয়ে তৌফিক আর নিতুর বিয়ে। তাদের একটি মেয়ে হয়েছে, নাম তুলি। আর আমার ছেলের নাম মাসুম। এইভাবেই 6 বছর পার হয়ে গেল। আর আমি একটি চাকরিও পেয়েছি। মাসুমের সাথে দুষ্টুমি করছি। হঠাৎ জান্নাতের মোবাইলে কল আসলো। আমি কথা বলবো। মাসুমের 5 বছর বয়স, তাই কথা বলতে পারে। হ্যালো। এটা জান্নাতের নাম্বার। হ্যাঁ, আম্মুর মোবাইল। তুমি কে? আমি নাবিল চৌধুরী। তুমি কে? মাসুম বাবু। তোমার আব্বুর কাছে দাও। আব্বু এই নাও। হুসাইন বলছি। কে বলছেন? আমি জান্নাতের ভাই বলছি। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ ফোন করলেন? আসলে আম্মু অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আম্মু বারবার জান্নাতকে দেখতে চাইছে। এখন আমি কি করতে পারি? যখন জান্নাত অসুস্থ ছিল তখন আমি আপনার কাছে কতবার ফোন করেছি, আপনি কোনো সাড়া দেননি। এখন কেন আবার ফোন করেছেন? একটু বোঝার চেষ্টা কর, আম্মুর অবস্থা বেশি ভালো না। কোন হসপিটালে আছে? তারপর হসপিটালের নাম বলে ফোন রাখলো। এই তোমার অফিস নেই? আছে তো, একটু পরেই যাব। আমার সাথে এক জায়গায় যেতে হবে, রেডি হও। আমার ভার্সিটি আছে। কাজ শেষে চলে যেও। জান্নাত মাসুমকে না জানিয়ে হসপিটালে চলে আসলাম। আমরা হাসপাতালে কেন আসছি? এখানেই কাজ, ভেতরে চলো। কে অসুস্থ বলো? গেলেই দেখতে পারবে। আম্মুর কিছু হয়নি তো? নাবিল ভাই আসলো, কোনো কথা না বলে আমাদের একটি ক্যাবিনে নিয়ে গেল। জান্নাতের আম্মুকে দেখার পর কান্নায় ভেঙে পড়লো। জান্নাতের দেখা দেখি মাসুম হসপিটালে কান্নার দোকান খুলে বসলো। আমি এখন মহাবিপদে কাকে রেখে কাকে সামলাবো, উপায় না পেয়ে মাসুমকে নিয়ে বাইরে আসলাম। কিছুক্ষণ পর মাসুমের কান্না বন্ধ করে মাসুমকে নিয়ে ভিতরে গেলাম। ততক্ষণে জান্নাতের কান্না বন্ধ হয়েছে। জান্নাত, একটু শুনবে? একটু সাইডে এসে। বলো, কি বলবে? মাসুমকে নাও, আমার অফিসে যেতে হবে। দাও। তুমি থাকো, আজ ভার্সিটি যেতে হবে না। ঠিক আছে, যাব না। তাহলে আমি আসি। কাউকে না বলে অফিসের জন্য বের হয়ে গেলাম দুপুরে। হ্যালো জান্নাত। আমি মাসুম। তোমার আম্মু কোথায় বাবা? আম্মু রুমে। তুমি কোথায়?
আমি মামার সাথে। মামার সাথে? এরা আবার আমার থেকে জানাতো বাবুকে দূরে সই দেবে না তো? অনুর বললাম, তোমার আম্মুর কাছে দাও। আম্মু তোমার ফোন। আব্বু। হ্যালো, বলো। তোমার আম্মুর অবস্থা কেমন এখন? এখন একটু বেটার, বিকেলে রিলিজ করবে। ঠিক আছে, বিকেলে হসপিটালে চলে আসবো, রাখি। হুম। বিকেলে চলে আসলাম হসপিটালে। ভিতরে গিয়ে দেখলাম সবাই আছে, তাই সালাম দিয়ে সবাই বসলাম। সবাই কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমার মনে পিছনে তিক্ত অপমান। মাসুম আমার সাথে দুষ্টুমি করছে। জান্নাতের মা চুপি চুপি বলছে, জান্নাত আমার সাথে বাসায় চল মা। না, তা হয় না মা, যেখানে হুসাইনের কোনো ছায়া নেই সেখানে যাব না। আমি জামাইয়ের সাথে কথা বলি। না, বলতে হবে না, আমরা আমাদের বাসায় যাব। সবাই হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছে। সবাইকে গাড়িতে উঠিয়ে আমরা ফিরে আসছি, তখন হাতে টান অনুভব করলাম। ফিরে দেখি জান্নাতের আব্বু। বাবা, আমার মেয়ে আমাকে জীবনেও ক্ষমা করবে না, তুমি অন্তত ক্ষমা করে দাও। এখন বুঝতে পারছি সেদিন আমি কি ভুল করেছি। হুসাইন আব্বু একদম ঠিক বলেছেন। তুমি আমাকে আমার পরিবারকে ক্ষমা করে দাও। আমি আমার পরিবার তোমাদের উপর অনেক অন্যায় করেছি। আমি চুপ করে জান্নাতের দিকে তাকিয়ে আছি। আমার নানা ভাইকে নিয়ে আমাদের সাথে চলো, তোমাকে হাত জোর করে বলছি, আমায় ক্ষমা করে দাও। এতক্ষণ জান্নাতের দিকে তাকিয়ে আছি। জান্নাতের চোখের পলক ফেলে সম্মতি দিল, যেতে পারি, তবে আমরা থাকতে পারবো না। গেলেই হবে, থাকতে হবে না। জান্নাতের চোখে আনন্দে পানি এসে পড়েছে। প্রথম শ্বশুর বাড়ি আসলাম, আদর আপ্যায়ন অনেক পেলাম। সব থেকে বেশি খুশি আমার মাসুম বাবুটা। জীবনে ভাবিনি এখানে সব ঠিক হয়ে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। তখন রাত 10টা বেজে গেছে, ঘুমানোর সময়। এটা কি হলো? একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য পুরস্কার। আমি তো ভয় ছিলাম। কেন ভয় ছিলে? আবার বাবা মা ভাইকে হারানোর। এখন খুশি তো? হুম। তাই তো পুরস্কার। হুম। আবার এতে হবে না, আরো লাগবে। নিষেধ করেছে কে? মনটা তো সম্মতির লক্ষণ। বহু উত্তেজনায় মেতে উঠলাম আমরা। দুই কপতি ভালোবাসার স্পর্শ মেতে উঠলো মনের গহীন গহরে। আজ যেন রোমান্টিকতার চরম সীমায় পৌঁছে যাবো। এটাই বুঝি ভালোবাসার পূর্ণতা। দুজনে জড়িয়ে আছে আসছে বেসছে। এভাবেই চলছে ভালোবাসা আর আদর। একদিন শুক্রবার, জান্নাত আজ আমাদের বিয়ে বাড়ি যাবো। কে আবার তোমার বিয়াই? কেন, তৌফিক। ও তো বিয়েই বলতে বলতে কান পচিয়ে ফেলেছে। আমার কিউটের ডিব্বার জন্য ওই পটকা মাছ বউ আমি আনবো না। আম্মু, বউ কি? তুমি বুঝবে না বাবা। আমার বউ লাগবে। কি বলে ছেলে? কেন, তোমার বউ আছে, আমারও লাগবে। আল্লাহ গো, রশি ফালাও, আমি উঠে যাই। মাসুম বাবু এসব বলে না, তুমি বড় হলে বউ এনে দিব। আমি তো বড় হয়েছি। জান্নাত, কোনটা কুড়াল শাবল যা আছে দাও। কেন, কি করবে? বটিতে হবে? বাড়ি ফাঁক করে ঢুকে যাবো। এসব কি বলছো? দেখো তোমার ছেলে এখনই কি বলে, বড় হলে আরো কত কি বলবো আল্লাহই জানে। আমার মাসুম বাবু সব বুঝে, সিনিয়র জুনিয়র কম্বিনেশনে। থাক, আর বলতে হবে না। তোমার বাবু এক্সট্রা অর্ডিনারি, তাই তো? আব্বু, আমার বউ লাগবে। আগে বড় হও, তখন এনে দেবো। কান্নার দোকান যাতে চালু না হয় সেজন্য এই কথাই বললাম। আমি বড় হয়েছি, দেখো। যখন পড়ালেখা করে চাকরি করবে তখন এনে দেবো। দুদিন আমি কিভাবে থাকবো? দিলে তো সব নষ্ট করে, এবার থামাতে ঘাম ছুটে যাবে। যাও, তোমার বাবুকে ফিরার খাওয়াও। খাওয়াবই তো। আদরে আদরে একটা বাদর তৈরি করেছে। অনেক কষ্টে বউ দেখতে যাওয়ার কথা বলে কান্না থামালাম। কিছুক্ষণ পর শ্বশুরের ফোন। না না ভাই, আমি আজকে বউ দেখতে যাব। কার বউ দেখতে যাবে? কেন? আমার বউ। কার বউ দেখতে যাবে? কি বলছো? তোমার আম্মুর কাছে দাও। আম্মু, না না ভাই, কথা বলবে। জান্নাত, মাসুম এসব কি বলছে? কান্না থামানোর জন্য বলছি, তাই বলছে। ওহ, বাসে আসিস, এখন রাখি। বিকেলে তৌফিকদের বাসায় গেলাম। আমার জামাই বাবাজি কেমন আছে? ভাই একটু খ্যাত দে না, না হয় আজই তোর মেয়েকে নিয়ে যাবে তোর পাগলা জামাই। ভেতরে গিয়ে বসলাম, সবাই কথা বলছি। তোহা তৌফিকের মেয়ে তুলির সাথে গেলছে। কিছুক্ষণ পর, আব্বু, আমার বউ কই? আমি তো ভীষণ গেলাম। বলে কি ছেলে, হ্যাঁ এখনো মনে রেখেছে? খাওয়াবোই তো। জানাতের সাথে চুপি বললাম। মাসুম বাবু বড় হলে এনে দেব। শুরু হলো কান্নার শপিং মল। এতদিন কান্না কম ছিল, তাই কান্না থামছেই না। বউ দেখাবো, তবে দুটো শর্ত মানলে বউ দেখাবো। কি শর্ত? আমি মানবো। শর্ত না মানলে আল্লাহ পাপ দেবে। আজকের পর আর বউ দেখার বায়না করবে না। 2, লেখাপড়া করার পর বিয়ে করে বউ পাবে। রাজি তো? মায়ের মতো ছেলেও শর্তে ধরা খেয়েছে। আমি রাজি। এখন বলো, আমার বউ কই? তুলি তোমার বউ হবে বড় হলে। বলার দেরি। তুলিকে জড়িয়ে ধরে এক গালে একটা চুমো, অন্য গালে কামড় বসিয়ে দিল। তুলির কান্না কে দেখে? তুলির কান্না থেকে মাসুমের কান্নার দোকান চালু। ভালোই মিলেছে, দুইটাই কান্নার দোকান। মিতু তুলিকে থামানোয় ব্যস্ত, জান্নাত মাসুমকে থামানোয় ব্যস্ত। আমার পিচ্ছি জামাই তো অনেক রোমান্টিক। দেখতে হবে না ছেলেটা কার সিনিয়র? থাক, আর বলতে হবে না। রাতে বাসায় আসলাম। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, আপনি কেমন আছেন? এখনো রাগ করে আছিস? না, রাগ করবো কেন? গত 6 বছর মাত্র আব্বুর সাথে 4 বার কথা হয়েছে। তা কেমন আছেন? ভালো আছি, এই পর্যন্তই। আর মরিয়ম আম্মু নানুর সাথে কথা হয় মাঝে মাঝে। আমার দাদু ভাই কেমন আছে? ভালো। আপনি কিভাবে জানলেন? মরিয়ম বলল। বৌমা কেমন আছে? ভালো আছে। মরিয়ম আম্মু নানু কেমন আছে? সবাই ভালো আছে।
তোর বোনের বিয়ে। হুসাইন, আমার দাদু ভাই আর বৌমারে নিয়ে বাড়ি আয়। কেন আবার অপমান করে বাড়ি থেকে বের করে দিবেন? যাবে না ওরা আপনার বাড়ি, তবে আমি যাব আমার বোনের বিয়েতে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি ক্ষমা করার কে? দেখেন আল্লাহ ক্ষমা করে কিনা। হঠাৎ একটা শব্দ হলো, ফোন কেটে গেল। আমি সব কি বললাম? আমি এখন বড় অপরাধী। ক্রিং ক্রিং। ভাইয়া, আব্বু স্ট্রোক করেছে। এটা আমি কি করলাম? আব্বুর মনে এত বড় কষ্ট দিলাম? আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে আসো। আসছি। আব্বুর কি হয়েছে? আব্বু স্ট্রোক করেছে। কেন ওই কথাগুলো বলতে গেলে? এখন যদি আব্বুর কিছু হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবে? আব্বুর কিচ্ছু হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি যাবো। বাসের টিকিট কেটে বাড়ি যাচ্ছি, পথে যেন শেষই হচ্ছে না। মরিয়মকে ফোন করলাম। মরিয়ম, আব্বুর এখন কি অবস্থা? হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার দেখছে। রাখি। কিছুক্ষণ পর আবার ফোন করলাম। এখন কি অবস্থা? এখন একটু ভালো, ডাক্তার ঘুম পাড়িয়ে রাখছে। ঠিক আছে, ভালো থাকিস, আমি আসছি। সকাল 8টায় বাস থেকে নামলাম, রিক্সা নিয়ে হসপিটালের সামনে আসলাম। ভাইয়া, কেমন আছিস? ভাবি কেমন আছেন? মাসুম যাও, ফুপির কোলে যাও। মাসুম সারা রাত গাড়িতে ঘুমিয়েছে। মরিয়মের কোলে দিয়ে আমিও জান্নাত আবুর কাছে গেলাম। আবু বেডে হেলান দিয়ে বসে আছে। আমাকে দেখে হু হু করে কেঁদে দিল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আব্বু, আমাকে ক্ষমা করে দেন। আমি গতকাল কি বলেছি? আমাকে ক্ষমা করে দিস, আমি তোদের সাথে অনেক বড় অন্যায় করেছি। আব্বু এখন কথা কম বলেন, আবার অসুস্থ হয়ে যাবেন। আমাকে ক্ষমা করে দিস মা। অসুস্থ হয়ে ভালোই হয়েছে, তোদের তাড়াতাড়ি দেখতে পেলাম। আমার দাদু ভাই কোথায়? বাইরে থেকে এসে মরিয়ম মাসুমকে আবুর কোলে দিল। এই, তোমার কথার মেশিন নাও। আমার দাদু ভাই কথার মেশিন মানে? কলে আসার পর থেকেই প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে। আব্বু মাসুমকে আদর করছে আর কাঁদছে। আব্বু আপনি কাঁদবেন না, তাহলে কিন্তু হাসপাতালে কান্নার দোকান বসবে। মানে আবার কি? তোমার গুণধর নাতেই কান্না করা শুরু করে দেবে। সবাই একসাথে হেসে দিল। তারপর আবু রিলিজ করে বাসায় আসলাম রাতে ঘুমানোর সময়। ভাইয়া, মাসুম আজকে আমার সাথে থাকো। ভুলেও না, ওর ঘুমানোর জন্য অনুমতি লাগে না, কিন্তু উঠলে আমাদের দুজনকে না দেখলে। কি করবে? কি আর করবে, 4-5টা কান্নার দোকান মিলিয়ে শপিং মল বানাবে আর সারাদিন জ্বালিয়ে মারবে। রাখ তোদের কথার মেশিন আর পানির ট্যাঙ্কি। তোমার ছেলে আসলেই এক্সট্রা অর্ডিনারি। দেখতে হবে না ছেলেটা কাদের? হ্যাঁ, সিনিয়র জুনিয়র। থাক, আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই। সবকিছু মিটমাট, কিন্তু আমার তোহা বাবুর জন্যই সম্ভব হলো। আসো আমরা এটা সেলিব্রেশন করি। এত রাতে কিভাবে সেলিব্রেশন হবে? কিভাবে আবার? রোমান্সের সাগরে ডুব দিয়ে। লুচু একটা। লুচু? দেখাচ্ছি লুচু কাকে বলে, কত প্রকারও কি কি। এই মাসুম জেগে যাবে। আমার ছেলে সব বোঝে, তাই আমাদের ডিস্টার্ব করবে না। এক্সট্রা অর্ডিনারি ছেলে বলে কথা। হ্যাঁ